সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন গল্প, তারানাথ তান্ত্রিক ও মহাকালীর দান। আজকের গল্পটি লিখেছে ব্রহ্মা। বিভিন্ন চরিত্রে আছে অনির্বাণ, অর্ঘ্য, ব্রহ্মা, পম্পা এবং দেবাজিৎ। সাউন্ড এডিটিংয়ে ব্রহ্মা এবং সোহম। পোস্টার ডিজাইন ক্রাফট ক্রাউন। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ও মহাকালের দান। সিগারেটে একটা টান দিতেই কিশোরী বলে উঠল, তারানাথের গল্পগুলো তোমার বিশ্বাস হয়? আমি বললাম, দেখো, বিশ্বাস না হলেও মানুষটা যে সমস্ত গল্প বলে সবাইকে, সেই সমস্ত গল্পের যে চাক্ষুষ পরিদর্শন করাতে পারে সেই বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। কিশোরী বলল, তা যা বলেছ ভাইয়া। আমাদের দুজনের সিগারেটই প্রায় শেষের দিকে। আজ মাসখানেক পর তারানাথের বাড়ি আসলাম। কাল শিবরাত্রি, তাও হঠাৎ করেই আজ আকাশে মেঘ দেখা দিল। ভেতরে আমরা তারানাথের সামনে সিগারেট ধরাই না, তাই এই কাজটা তারানাথের বাড়ির সামনে ঢোকার পূর্ব মুহূর্তেই আমরা সেরে ফেললাম। আকাশে হালকা করে মেঘের গর্জনও শোনা গেল, বেশ ঠান্ডা হাওয়াও বইছে। সিগারেটটা শেষ করে আমরা বাড়ির ভেতরে ঢুকতে যাব, ঠিক এমন সময় বাড়ির দরজাটা ভেতর থেকে খুলে গেল, আর ভেতর থেকে বেরিয়ে আসলেন একজন লোক। আমি আর কিশোরী দুজনেই ভাবলাম হয়তো কোনো যজমান হবে। লোকটা বেরোতেই দেখলাম দরজাটার ওপারে তারানাথ নিজেই দাঁড়িয়ে। আমাদের দেখে তারানাথ বেশ খুশি হলেন। তারানাথ বলল, আরে আজ হঠাৎ পথ ভুল করে নাকি? কিশোরী বলল, আরে কি যে বলেন ঠাকুরমশাই, আপনার গল্প শোনার যে একটা লোভ ধরে গেছে। আর রোজকার ব্যস্ত জীবনে এত চাপ, এত চিন্তা, সবই তো জানেন। তোমাদের কতবার বলেছি, গল্প নয়, ওগুলো আমার জীবনের একটা ঘটনা। ঠিক এমন সময় এবার বেশ জোরেই বিদ্যুৎ চমকানোর শব্দ পাওয়া গেল। হয়তো আর মিনিট দশেকের মধ্যেই বৃষ্টি নামবে। তারানাথ ব্যস্ত হয়ে বলল, আরে তোমরা কি সব কথা বাইরেই বলবে? এসো এসো, ভিতরে এসো। ভেতরে যেতে যেতে আমি আমার সঙ্গে থাকা সেই তেলে ভাজার ঠোঙাটা তারানাথকে দিলাম। তারানাথের অবস্থা যে খুব একটা ভালো নয় সেটা আমার আর কিশোরীর অজানা নয়, তাই আমরা যখনই এখানে আসি গল্পের আসর জমানোর জন্য তেলে ভাজা নিয়ে আসি। তারানাথ বলল, আরে আবার এইসব কি দরকার ছিল? কিশোরী বলে উঠল, এসব ছাড়া কি আর গল্পের আসর জমে ঠাকুরমশাই? ভেতরে তারানাথের ঘরে গিয়ে বসতেই তারানাথ বলল, তোমরা তাহলে বসো, আমি চা আর মুড়ির কথা বলে আসি। এই বলেই তারানাথ ভেতরে চলে গেল। কিশোরী আমাকে জিজ্ঞেস করলো, আজ কেমন গল্প শুনতে ইচ্ছা করছে ভাইয়া? আমি বললাম, দেখি, সকলই তো তারই ইচ্ছা। কিছুক্ষণের মধ্যেই তারানাথ নিজেই 3টে বাটি করে মুড়ি চানাচুর নিয়ে আসলো। আমাদের হাতে বাটি দিয়ে তারানাথ নিজেও বসে পড়ল। মুড়ি খাও, চা আসছে। মুড়ি খেতে খেতেই তারানাথ হঠাৎ বলে উঠল, জানো তো, আগামীকাল শিবরাত্রি। এই দিনটা আসলেই আমার একটা ঘটনার কথা বারবার মনে পড়ে যায়। কিশোরী বলল, তা কীরকম ঘটনা? মহাদেবকে নিয়ে কিছু হয়েছিল নাকি? ঠিকই ধরেছ। আমি বললাম, তাহলে আর বসে থেকে কি হবে, আজ সেটাই শুরু করুন না। কিশোরীও আমার সাথে তাল মিলিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই হোক। তবে গল্প তো একটা জিনিস ছাড়া জমে না। এনেছো তো কিশোরী? কিশোরী ব্যাপারটা বুঝতে পেরে পকেট থেকে একটা পাসিংস বার করে তারানাথের হাতে দিল। তারানাথ বেশ খুশি হয়ে সিগারেটটা ধরালো। এরপর কিছুক্ষণের নিস্তব্ধতা। বাইরে এতক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে, মাঝে মাঝে মেঘের গর্জন করার আওয়াজও আসছে।
আমি আর কিশোরী দুজনেই বুঝলাম যে এই বৃষ্টি সহজে থামবার নয়। কিছুক্ষণ নিস্তব্ধতা কাটিয়ে সিগারেটটা যখন প্রায় শেষের দিকে, তখন তারানাথ বলতে শুরু করলো। আমার তখন বয়স তোমাদেরই মতো, সদ্গুরুর সাথে পরিচয় তখনও ঘটেনি। তোমাদের মধুসুন্দরী দেবীর কথা তো বলেছি, তাই না? হ্যাঁ, এই ঘটনা ঠিক তারপরেই। তো তখন আমি বাড়িতে, তন্ত্র বিষয়ে বেশ উৎকণ্ঠা জেগে উঠেছে। আমার ঠাকুরদার কিছু বই ছিল তন্ত্র নিয়ে, সেগুলোই পড়তাম। সংসার ধর্ম পালন করার কোনো ইচ্ছাই আমার কোনো দিনই ছিল না, তাই কোনো চিন্তাও নেই। এদিকে বাড়িতে আমার জন্য পাত্রী দেখা শুরু হয়ে গেছে। আমার মাছ ধরতে খুব ভালো লাগে, এ কথা তো তোমরা জানোই। ছিপ নিয়ে বসে থাকতাম গ্রামের একটা পুকুরের ধারের গাছের নিচে। সত্যি বলতে তন্ত্র বিষয়ে বিভিন্ন চিন্তার ধারণা আমার মাথার মধ্যে ঘুরপাক খেত। আমার পরিবারের কারোরই এই বিষয়ে কোনো ধারণা ছিল না, তাই কারোর সাথেই এই বিষয়ে আলোচনা করা যেত না। তাই অগত্যা এইখানেই চলে আসতাম। এমন করে বেশ কিছুদিন কাটলো। এইটুকু বলার পর তারানাথকে থামতে হলো, কারণ দরজায় দাঁড়িয়ে আছে তারানাথের মেয়ে চারি। চারি এসে আমাদের চা দিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কেমন আছিস মা? চারি বলল, ভালো আছি কাকাবাবু। চা দেওয়া শেষ হলে চারি নিজেই ঘর থেকে বেরিয়ে গেল। তারানাথ বলল, নাও নাও, আগে চাটা খেয়ে নাও, তারপর শুরু করছি। আমি আর কিশোরী চায়ের পেয়ালাটা হাতে নিলাম। আমাদের বাটিতে তখনও মুড়ি অবশিষ্ট ছিল। মুড়ি চিবোতে চিবোতে কিশোরী বলল, তারপর বলুন ঠাকুরমশাই। তারানাথ একটু কেশে নিয়ে আবার বলতে শুরু করলো। সপ্তাহখানেক এইভাবেই কেটে গেল। এরপর একদিন দুপুরবেলায় আমি ছিপ নিয়ে বসে আছি। সেদিন মাছও ভালোই উঠছিল। খুব সম্ভবত 3টে শোল আর 4টে রুই আর গুটি কতক তেলাপিয়া ধরেছিলাম। এমন সময় পুকুরের পাশের মাটির রাস্তা দিয়ে একজনকে দেখে আমার চোখ তার দিকে চলে গেল। দেখলাম একজন তান্ত্রিক, তার পরনে কমলা রঙের এক ধুতি, গলায় হাতে রুদ্রাক্ষের মালা, আর কপালে যেন চিতাভস্য। তবে মুখটা একদম সৌম্য শান্ত, বড় বড় চুলদাড়ি, প্রায় মাঝবয়সী। তাকে দেখে আমার কেমন যেন চেনা চেনা মনে হলো। সে নিজের মতো করে হাঁটতে থাকলো, যেন আমাকে দেখতেই পেল না। আমি তার হাঁটা চলা দেখলাম সে আমাদের গ্রামের দিকেই যাচ্ছে। আমাদের গ্রামে তান্ত্রিককে ডাকলো, সেটাই ভাবছিলাম। সে চলে যেতেই আমি আবার মাছ ধরতে মন দিলাম। বেলা তখন গড়িয়ে এসেছে। আমি ছিপ গুটিয়ে মাছগুলোকে নিয়ে বাড়ির দিকে চললাম। গ্রামের মধ্যে ঢুকেই দেখলাম দুপুরে দেখা সেই তান্ত্রিক আদিত্য জেঠুর বাড়িতে দোরগোড়ায় বসে আছে। আমাদের বাড়ির ঠিক 4টে বাড়ির আগেই ছিল আদিত্য ভট্টাচার্যের বাড়ি, অর্থাৎ আমার আদিত্য জেঠু। তবে আমার ছোটবেলায়, আমার যখন 6-7 বছর বয়স, তখন আদিত্য জেঠুর স্ত্রী ও পুত্রের অকাল মৃত্যুতে তিনি খুব ভেঙে পড়েছিলেন।
এবং তিনি বাড়ি ছেড়ে চলে যান। আমার মনে খটকা লাগলো, তবে ইনি কি সেই আদিত্য জেঠু? এ, আমি কি করব না ভেবে পেয়ে অবশেষে তার সামনে উপস্থিত হই এবং জিজ্ঞাসা করে ফেলি, আপনি কি আদিত্য ভট্টাচার্য? তিনি বললেন, হ্যাঁ বাবা, কিন্তু তুমি কে? আমি তারানাথ। আমাকে চিনতে পারছো জেঠু? হ্যাঁ, চিনবো না কেন? কত বড় হয়ে গেছিস। আয় আয়, একটু বস, গল্প করি। আমি বললাম, আমি এই বড়শি আর মাছগুলো রেখে হাত মুখ ধুয়ে সন্ধেবেলা আসছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। যা যা। আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম। সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি। বাড়ি ফিরে মায়ের হাতে মাছের পোটলাটা দিয়ে মাকে বললাম, খুব খিদে পেয়েছে, আমি স্নান সেরে আসছি। তুমি একটা মাছ ভেজে দাও না মা, একটু খেয়ে নিয়ে বেরোবো। ছেলের আবদার মা কি কখনো ফেলতে পারে? আমি স্নান সেরে ঘরে ঢুকতেই দেখলাম একটা থালায় মা গরম সাদা ভাত, গাওয়া ঘি আর দুটো বেশ বড় বড় মাপের তেলাপিয়া ভাজা, সাথে একটা কাঁচা লঙ্কা সাজিয়ে রেখেছে। উফ, সে কি স্বাদ! তোমাদের আর বলে বোঝানো যাবে না। খাওয়া হয়ে যাওয়ার পর হাত মুখ ধুয়ে চলে আসলাম আদিত্য জেঠুর বাড়ি। তখনও কারেন্ট আসেনি সবার বাড়ি। বাড়িতে হ্যারিকেন আর মোমবাতি। জ্যোৎস্নার সন্ধে, তাই খুব একটা সমস্যা হলো না। হ্যারিকেন ছাড়াই চলে আসলাম। দূর থেকে দেখলাম জেঠু দালান ও হ্যারিকেনের সামনে বসে আপন মনে তামাক খাচ্ছে। আমি যেতেই জেঠু খুব খুশি হয়ে বলল, এসেছিস বাবা তারানাথ? আয়, বস বস। আমি বসলাম। জেঠু আপন মনে বলতে শুরু করলো, সেই কত ছোটবেলায় দেখেছিলাম তোকে, কত বড় হয়ে গেলি বাবা তুই। আমি জিজ্ঞাসা করলাম, এতদিন কোথায় ছিলে জেঠু? বারাণসীতে ছিলাম। সেখানে তন্ত্র বিষয় নিয়ে অনেক সাধনা করলাম। একটা বিশেষ জায়গায় যাব কদিন পর, জানি না আর ফিরবো কি না। তাই শেষবারের মতন চলে আসলাম নিজের জন্মভূমি আর নিজের গ্রামে। আমি জিজ্ঞাসা করলাম, এই তো এত বছর পর এলে, আবার চলে যাবে? এখানে থেকে যাও না। আমরা এই পৃথিবীতে কখনো থেমে থাকার জন্য আসি না রে। যতদিন এই জীবন থাকবে ততদিন নতুন নতুন অভিজ্ঞতা করা দরকার। তা কোথায় যাবে বলে ঠিক করলে? কৈলাস। বাপরে, সে তো অনেক দূর। তা হঠাৎ কৈলাস কেন? জেঠু বলল, আমরা যে তন্ত্র মন্ত্র নিয়ে চর্চা করি, সেই তন্ত্র মন্ত্রের আসল গুরু বা স্রষ্টাকে তুই জানিস? আমি মাথা নেড়ে না বললাম। জেঠু বলল, তিনি হলেন স্বয়ং ভূতনাথ। এই বলে হাওয়ায় হাত নিয়ে নমস্কার করে বলে উঠল, জয় বাবা ভোলেনাথ। এরপর জেঠু বলতে শুরু করলো, বিষ্ণু পুরাণের মতে এই পর্বতে রুবি, সোনা আরো সব মূল্যবান রত্ন দিয়ে তৈরি। প্রায় 2 কোটি বছর আগে এই পর্বত সৃষ্টি হয়েছিল। মহাদেবের অধীনে সমস্ত ভূত প্রেতেরা ঘুরে বেড়ায় এবং মহাদেবের কাছে শুভ অশুভ শক্তি আছে। তাই কৈলাস ততটাই পবিত্র যতটা শ্মশান। কৈলাস পর্বতে যেতে 2টো হ্রদ দেখা যায়,
তার নামগুলো কি জানিস? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, মানুষ সরোবর আর রাক্ষসতাল। জেঠু আবার বলতে শুরু করলো, তবে রাক্ষস তার নাম কেন হয়েছে তা তুই জানিস? আমি আবার মাথা নেড়ে না বললাম। জেঠু বলল, দশানন রাবণ যে মহাদেবের কত বড় ভক্ত ছিল তা তো সবাই জানে। তবে এই রাবণ মহাদেবের আরাধনা করার সময় মহাদেবকে প্রসন্ন করার জন্য তার একটা মাথা কাটতে থাকে। শেষে 10 নম্বর মাথাটা যখন কাটবে ঠিক করে, সেই সময় মহাদেব তার সামনে প্রকট হন। রাবণের রক্ত যেই স্থানে পড়েছিল সেই স্থানে তৈরি হয় একটি রাক্ষস তাল। তবে এখনো অনেকে বলে যে সেই রাক্ষস তালে মৃত ব্যক্তি যারা এখনো মুক্তি পায়নি তারাই ওখানে থাকে। আমি জিজ্ঞাসা করলাম, কৈলাস পর্বতে আজ পর্যন্ত কেউ উঠতে পেরেছে? জেঠু বলল, উঠেছে তো। মহাভারতে 18 দিনের যুদ্ধের পর 4 লক্ষ মানুষের মৃত্যু হয় এবং তখন থেকে শুরু হয় কলিযুগ। মহাভারতের যুদ্ধ পাণ্ডবেরা জিতে গেলেও তারা রাজত্ব করেছিল মাত্র 36 বছর। রাজত্ব করলেও তাদের মনে কখনো শান্তি ছিল না। তাই শান্তি এবং মোক্ষ লাভের জন্য পাণ্ডবেরা এবং দ্রৌপদী একই সাথে শুরু করে কৈলাস যাত্রা। তারা জানতো যে কৈলাস পর্বতের উপরেই আছে স্বর্গের রাস্তা। একে একে সবাই মারা যেতে থাকে এবং একমাত্র যুধিষ্ঠির সশরীরে স্বর্গে যেতে পেরেছিল। জেঠুর এই কথা শুনতে শুনতে বেশ রাত হয়ে গিয়েছিল। আমি বললাম, আজ তাহলে উঠি জেঠু? হ্যাঁ, রাত তো হয়েইছে, তাহলে তুই যা এখন, আবার একদিন গল্প হবে। এরপর বেশ কিছুদিন জেঠুর সাথে নানা বিষয় বিভিন্ন গল্প হলো। আমিও বেশ আগ্রহী থাকতাম গল্পগুলো শোনার জন্য। একদিন ঠিক করলাম জেঠুর সাথে আমিও যাব কৈলাসে। কিশোরী হঠাৎ করে বলে উঠল, আপনি কৈলাস পর্বতেও উঠেছেন? তারানাথ এবার একটু বিরক্ত হয়ে উঠল এবং বলল, এই কথার মাঝে কথা না বললে কি তোমার হয় না? হ্যাঁ, আগে ঘটনাটা শোনো। কিশোরী বলল, মাফ করবেন, খুব উৎসাহিত হয়ে পড়েছিলাম। আপনি বলুন। তারানাথ আবার বলতে শুরু করলো, হ্যাঁ, তো আমিও ঠিক করলাম যে জেঠুর সাথে কৈলাস যাব। বাড়িতে সে কথা প্রকাশও করলাম। মা একটু কান্নাকাটি করছিল, তবে বাবা কিছু বলেনি। বাবাকে দেখে মনে হলো যেন কেউ আগে থেকেই বলে রেখেছে যে আমি সুস্থ স্বাভাবিকভাবেই বাড়ি ফিরব। তবে যাওয়ার আগে বাবাকে কথা দিতে হলো যে আমি ফিরেই যেন বিয়ে করে সংসার করি। ধীরে ধীরে আমাদের যাওয়ার দিনও ঠিক হয়ে গেল। তারপর একদিন আমি আর জেঠু আমাদের যাত্রা শুরু করলাম। দিনের পর দিন শুধু হেঁটেই যাচ্ছি। পথে বিভিন্ন মানুষের সাথে পরিচয় ঘটছে, বিভিন্ন রকম খাবারও খেতে পাচ্ছি। এত বছর বারাণসীতে থাকার জন্য জেঠুর হিন্দিটা বেশ পোক্ত হয়ে উঠেছিল, তাই মানুষজনদের সাথে জেঠুই কথা বলতো। মাসখানেক চলার পর আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছে পৌঁছলাম।
দূর থেকে পর্বতের শৃঙ্গ দেখা যাচ্ছে। জেঠু তার ঝোলা থেকে একটা শঙ্খ বের করে বাজালো। আমরা ঠিক করলাম দিন দুয়েক এইখানে থেকে একটু বিশ্রাম করব। কিছুদিন ধরে শরীরে যা ধকল যাচ্ছে, একটু বিশ্রামের দরকার ছিল। তাই পাশে একটি শিব মন্দিরে আমরা আশ্রয় নিলাম। আমাদের মতো আরও অনেক যাত্রী ছিল। সম্ভবত জনসাধারণের জন্যই এই মন্দির তৈরি করা। মন্দিরের ডান দিকে একটি জলাশয় দেখা গেল। তার জল একদম কাচের মতন স্বচ্ছ। ভাবছিলাম ওই জলাশয়ে স্নান সেরে নেব। তারপর একটু ইতস্তত হলো। ভাবলাম হয়তো মন্দিরের সমস্ত কাজ এই জলাশয়ের জল থেকেই হয়, তাই কেউ নেই আশেপাশে। জেঠুকে কথাটা বলতেই জেঠু বলল, তুই দাঁড়া, আমি জিজ্ঞেস করে আসি। জেঠু জিজ্ঞেস করতে যেতেই আমি এখানকার প্রকৃতি অনুভব করতে লাগলাম। চারিপাশে পেঁজা তুলোর মতো বরফে ঢাকা পাহাড়, আর আমাদের চারপাশটা পুরো সবুজ। কিছু পাহাড়ি গরুও চড়ছে। এরম শান্ত স্নিগ্ধ পরিবেশ আর কোথাও দেখিনি। বলতে বলতেই তারানাথ চোখ বুজল, আর তার মুখে একটা হালকা হাসি দেখা দিল। যেন মনে হলো তারানাথ এখন সেই স্থানেই উপস্থিত, আর সেই স্থানের চাক্ষুষ বর্ণনাটা আমাদের সামনে তুলে ধরছে। এরপর কিছুক্ষণ নিস্তব্ধ। কিশোরী কিছু একটা বলতে যাবে, এমন সময় তারানাথ নিজেই বলে উঠল, এই আর একটা পাশিংশ দাও তো কিশোরী। কিশোরী পকেট থেকে একটা পাশিংশ বার করে তারানাথকে দিল। বাইরে তখনও হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চারপাশের পরিবেশ খুব ঠান্ডা হয়ে এসেছে। বাইরে ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ভেতরে ঢুকে ঘরটাকেও ঠান্ডা করে দিচ্ছিল। যেন মনে হলো তারানাথের বলা পরিবেশটাকে অনুভব করছি। সিগারেটটা শেষ করে তারানাথ আবার বলতে শুরু করলো, জেঠু মিনিট 15 মধ্যে ফিরে এসে বলল যে এই জলাশয় স্নান করা যাবে। এমন বরফ গোলা জলে ওরা কেউ স্নান করে না, কিন্তু চাইলে আমরা করতে পারি। আমি জেঠুর কথা শুনে জলাশয়ে নামলাম। বাপরে, কি ঠান্ডা জল! অঙ্গ প্রত্যঙ্গ জমে যাওয়ার উপক্রম। চোখ বন্ধ করে দুটো ডুব দিলাম। উঠে 3 নম্বর ডুবটা যেই দিতে যাব, ঠিক এমন সময় কি মনে হতে আমি জলের তলায় চোখ খুলে দিলাম। তারপর যা দেখলাম তাতে আমার রক্ত জমে যাওয়ার মতো অবস্থা। দেখলাম একটা তান্ত্রিক জলের তলায় বসে ধ্যান করছে। আমাকে দেখে সে হঠাৎ চোখ খুলল। তার চোখের যা তেজ, বাবা! উফ! আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভাবলাম তার ধ্যান ভঙ্গ করার জন্য হয়তো আমার শাস্তি প্রাপ্য। আমি আবার চোখ বন্ধ করে চোখ খুলে অবাক হয়ে গেলাম। ওই সেখানে তো কেউ নেই। জলাশয়ের পাশেই জেঠু দাঁড়িয়েছিল। আমি জেঠুকে জিজ্ঞাসা করলাম। জেঠু মাথা নাড়িয়ে না বলল। ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছিল। তবে কি আমার মনের ভুল? স্নান সেরে একদম ঝরঝরে লাগছিল, যেন ওই আমার পুনর্জন্ম হলো। দুপুরে মন্দিরের ভোগ খেলাম, ভাঙা চালের গরম গরম খিচুড়ি আর হালুয়া। আহা, কি
কি স্বাদ তোমাদের বলে বোঝানো যাবে না। এরপর ওখানকার স্থানীয় লোকেদের থেকে মহাদেবের বিভিন্ন গল্প শুনছিলাম। ওরা কি ভাষায় কথা বলছিল আমি বুঝতে না পারলেও জেঠু ঠিকই বুঝতে পারছিল, এবং জেঠু দোভাষীদের মতো আমাকে বাংলায় সেগুলো বলছিল। রাতে খাওয়া দাওয়া করে নাট মন্দিরে আমরা ঘুমোতে গেলাম। মাঝরাতে ঘুমটা ভেঙে গেল। অনুভব করলাম যেন ভূমি কাঁপছে। আমি জেঠুকে আস্তে করে ঘুম থেকে তুললাম। দূর থেকে একটা শব্দ ভেসে আসছিল, তবে দুপুরে যে গল্পটা শুনেছিলাম সেটাই সত্যি। দুপুরে জেঠুর কথায় মনে পড়ে গেল, মাঝরাতে মহাদেব ডুগডুগি বাজায় এবং নৃত্য করে। মহাদেবের ডুগডুগিতে এত শক্তি আছে যে তিনি চাইলে পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারেন। কিছুক্ষণ পর চোখটা পর্বতের চূড়ায় গেল। দেখলাম একটা জ্যোতি দেখা যাচ্ছে পর্বত চূড়ায়। এই অন্ধকারেও একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি জেঠুকে দেখালাম। জেঠু বলল, ভাবছি আমরা কালই রওনা হব। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। এখন শুয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে। আমি শুয়ে পড়লাম। ঠান্ডা হাওয়ায় ঘুম এসে গেল। সকাল হতেই আমরা রওনা দিলাম। প্রায় এক বেলা হাঁটার পর একটি বিশাল জলাশয়ের সামনে এসে পড়লাম। জেঠু বলল, এটা হলো রাক্ষস তাল, আর এর পাশ দিয়েই মানস সরোবর। এর কাছে গিয়ে কিছুটা বিশ্রাম নেব, তারপর আবার হাঁটবো। আমরা রাক্ষসতালকে পিছনে ফেলে হাঁটছিলাম। ঠিক সেই সময় যেন মনে হলো আমাকে যেন কেউ পিছন থেকে ডাকছে। পিছন ঘুরে দেখলাম যেন মনে হলো দূর থেকে আমার নাম ধরে কেউ ডাকছে। কণ্ঠটা খুব চেনা মনে হলো, যেন এই দেখলাম দূরে দাঁড়িয়ে আছে মধুসুন্দরী দেবী আর আমাকে ডাকছে। তারানাথ, আয়, আমার কাছে আয়। খুব মোহিত লাগছিল। দেবী বলছিলেন, কি রে, আসবি না আমার কাছে? দেখ, আমি এসেছি, আমার কাছে আয়। আমি সম্মোহিত হয়ে দেবীর দিকে এক পা করে হাঁটতে থাকলাম। আমি যত দেবীর কাছে যাচ্ছি তত মনে হলো দেবী আমার থেকে দূরে সরে যাচ্ছেন। দেবীকে ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঠিক এমন সময় পেছন থেকে আমার হাত ধরে একজন টান দিল। চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছিল। জ্ঞান ফিরতেই দেখলাম জেঠু আমার হাত ধরে দাঁড়িয়ে আছে, আর আমার এক পা মাটিতে আর এক পা রাক্ষসতালের জলে। আমার বুঝতে বাকি রইল না যে এইসবই রাক্ষসতালের মায়া আমাকে গ্রাস করার। আমি কোনো রকমে নিজেকে সামনে নিলাম। জেঠু বলল, ওর কোনো দোষ নেই। যেসব যাত্রী এই হ্রদের পাশ দিয়ে যায় তাদেরকে এই হ্রদ মায়া জালের ফাঁদে নিজের গহ্বরে টেনে নেয়। এরপর আমি আর জেঠু হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম মানস সরোবরের কাছে। ওই হ্রদ থেকে আমরা জল পান করলাম। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চললাম পর্বতের উদ্দেশ্যে। অবশেষে এই পর্বতের কাছে পৌঁছলাম।
জেঠু বলল, আজকে রাতটা আমরা নিচেই থাকি, কাল সকালে পর্বতে উঠবো। আমাদের কাছে কিছু রুটি, গুড় আর ফল ছিল। সেগুলো খেয়ে আমরা একটা ছোট্ট পাথরের টিলার কাছে রাতটা কাটালাম। সকাল হতেই দেখলাম পর্বতের গা বেয়ে রাস্তা ছিল। আমরা মাটি ছুঁয়ে প্রণাম করে পর্বত চড়ার জন্য রাস্তাটা ধরলাম। বরফের দেশ, প্রচুর ঠান্ডা। প্রায় একবেলা চলার পর আমরা বেশ কিছুটা ওপরে উঠেছি। ঠিক এমন সময় শুরু হলো তুষার ঝড়। তোমরা তো জানো, এই তুষার ঝড় একবার শুরু হলে কখন থামবে তার কোনো সঠিক সময় হয় না। একটা বড় পাথরের চাইয়ের কাছে আমরা দুজন আশ্রয় নিলাম। কতক্ষণ ওখানে আশ্রয় নিয়েছিলাম আমার মনে নেই, তবে তবে ঝড় যখন একটু থামলো তখন আকাশ কালো করে মেঘ ছড়িয়ে গেছে। আমরা আবার হাঁটতে থাকলাম। আমাদের শ্বাসকষ্ট হচ্ছিল, তাও আমরা হাঁটছিলাম। হিমেল হাওয়া বইছে, চারপাশে কুয়াশা, আকাশে কালো মেঘ। ঠিক এমন সময় একটা ঘটনা ঘটল। আমাদের চারপাশে ঘন কুয়াশা ভরে গেল, কিছুই দেখা যাচ্ছিল না। হাঁটতে হাঁটতে আমরা একটা আলো দেখতে পেলাম। ভাবলাম কোনো মানুষ আছে। আমরা ছুটতে থাকলাম। কাছে গিয়ে দেখলাম একটা বিশাল ধাতব ফটক। তার দরজা মনে হয় আকাশ ছোঁয়া। ফটকটার দরজাটা যে কত বড় তা আন্দাজ করা গেল না। ফটকের গায়ে দেবনাগরী ভাষায় কি সব লেখা, আর বিভিন্ন চিত্র অঙ্কন করা। জেঠু আমাকে বলল, এই পর্বতের রক্ষাকর্তা হলেন স্বয়ং মৃত্যুর দেবতা ধর্মরাজ যম। অনন্তকাল ধরে এই পর্বত সাধারণ মানুষদের থেকে রক্ষা করে চলেছে, আর এই দরজাই হলো যমদুয়ার। আমরা জমদুয়ারের কাছে যেতেই দরজাটা নিজে থেকেই হালকা খুলে গেল। দরজার ওপারে কিছুই দেখা যায় না। কুয়াশার হাওয়াও বাড়ছে, আমাদের শ্বাস নিতেও সমস্যা হচ্ছিল। জেঠু কোনো রকমে বলল, তুই দাঁড়া না, আমি আগে ভেতরে যাই, তারপর আমি বললে তুই আসিস। জেঠুর কথা মতো আমি কোনো রকমে দাঁড়ালাম, আর জেঠু হাঁটতে থাকলো। ফটকের চৌকাঠ পেরোতেই দরজা আবার আপনা আপনি বন্ধ হতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে ফটকটার ওপারে যেতে চেষ্টা করলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেল। ফটকের দরজা বন্ধ হয়ে গেল। আমি শ্বাসকষ্টের জন্য কথা বলতে পারছিলাম না। তাও ফটকের সামনে গিয়ে আমার দেহে যত শক্তি আছে সব প্রয়োগ করে ফটকটা খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভই হলো না। আমি দুর্বল হয়ে পড়েছিলাম। এক দৈব ভাষা আমার কানে ভেসে এলো, যেন কেউ বলছে, তোর এখন অনেক কাজ বাকি আছে তারানাথ। তুই ফিরে যা তুই। আমি জ্ঞান হারাচ্ছিলাম। চোখ বন্ধ হয়ে যেতে যেতে দেখলাম দূর থেকে একটা তান্ত্রিক হেঁটে আসছে। তিনি কাছে আসতেই দেখলাম এ তো সেই জলাশয়ের ভেতরে ধ্যানমগ্ন তান্ত্রিক। আমি কিছুই বলতে পারলাম না। ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছিলাম।
আমার হাতটা তান্ত্রিকের পায়ের কাছে ঠেকিয়ে আমি অচৈতন্য হয়ে গিয়েছিলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি সেই মন্দিরে শুয়ে আছি, যেখানে আমি আর জেঠু বিশ্রামের জন্য ছিলাম। এখানকার স্থানীয় লোকেদের কথা কিছুই বুঝতে পারলাম না, তবে তবে তাদের কথাবার্তা ও হাতের ইশারা দেখে বুঝলাম যে একজন তান্ত্রিক কাঁধে করে আমাকে এখানে এনেছে। দুদিন এখানে জ্ঞানহীন অবস্থায় ছিলাম। আমার জেঠুর কথা কেউ কিছু বলতে পারলো না। আজও বুঝিনি যে কে ওই মন্দিরে আমায় দিয়ে গেল। কিছুদিন আমি ওই মন্দিরেই ছিলাম, তারপর ওখানে শিবরাত্রির মহাপূজাও কাটিয়ে একেবারে বাড়ির দিকে রওনা হলাম। আদিত্য জেঠুর সাথে ওটাই আমার শেষ দেখা। এই বলে তারানাথ কিছুটা উদাস হয়ে পড়ল। কিশোরী বলল, মন খারাপ করবেন না, হয়তো আবার কোনো স্থানে কোনো সময় আপনার জেঠুর সাথে দেখা হবে। আমি বললাম, রাত তো অনেক হলো আজ, তাহলে উঠি। তারানাথ বলল, হ্যাঁ, বৃষ্টি তো থেমেই গেছে। যাও যাও, তোমরা আর দেরি করো না, রাত তো অনেক হলো। আমি আর কিশোরী তারানাথের বাড়ি থেকে বেরিয়ে দুজনে দুটো সিগারেট ধরিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম।